সাথে সাথে আমি আর তানভীর লাফিয়ে উঠি। কিরে সিয়াম, তুই এখানে কি? সারা যা রেস্ট কর, এখানে আসলি কেন? হ, এমনভাবে বলছিস মনে হয় আমি সিরিয়াস অবস্থায় আছি। আরে হারামি, আমার জাস্ট শরীরে একটু আঘাত লাগলো আর হাড়টাই তো ভাঙলাম, এতে তো সিরিয়াস হওয়ার কি আছে? শালার ওঠ, কলেজে যাবি না? জি সিয়াম ভাইয়া, আমরা তো কলেজে যাই না, আমরা তো সারাক্ষণ আড্ডা বাজিতেই মেতে থাকি। শালা যা বেটা, আমি কলেজে যাইতে পারতেছি না কারণ আমার হাত ভাঙা বলে, নইলে আমি কি কলেজ মিস দিতাম? শালা, আসলে বলতো তুই কি সত্যি কলেজে পড়তে যাইতি নাকি অন্য কিছু? পড়তে যাইতাম, আর অন্য কিছুর জন্য। সিয়ামের কথা শুনে আমি আর তানভীর থ হয়ে গেলাম। ওরে বাটপার! ওরে চিটার! ডায়লগ বাজি বন্ধ কর শালা, কলেজে যা। তারপর আমি আর তানভীর উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমরা তিনজনেই চলে গেলাম নাস্তা করতে। টেবিলে আমরা 5 জন বসা, আমি, আম্মু, তানভীর ও সিয়াম। আমরা নাস্তা করে নিলাম। যেহেতু সিয়াম অসুস্থ, তাই আমি তানভীরকে বললাম বাসায় থাকতে, আর আমি কলেজে গেলাম। কলেজে আসার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু সে জানোয়ার এমপি মরছে কিনা তা জানতেই আমি আসলাম। আর এমনি 2 দিন আমার কলেজ মিস গেছে। আমি কলেজের গেট দিয়ে ঢুকলাম, সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ তারা হয়তো ভাবছে কাল আমাকে যেভাবে নিয়ে গেছে মনে করছিল কালকে আমাকে শেষ দেখতেছে, কিন্তু তারা তো আর জানে না আমাকে শেষ দেখবে নাকি আমি সবাইকে শেষ দেখাই। হা 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 হা। সাথে সাথে অবনী আমার কাছে দৌড়ে আসে। অন্তর, তুই ঠিক আছিস? আল্লাহ বাঁচাইছে রে। কালকে একজন এসে আমাকে বাঁচায়, তবে তার চেহারা দেখি নাই। তাকে দেখে লিটন ও তার ছেলেপেলে প্রায় ভয় পেয়ে গেছে। সে আমাকে সবার সামনে থেকে নিয়ে যায়, কিন্তু কেউ আমাকে একটা টোকাও দিতে পারে নাই। আমি আরো দেখলাম সেই ছেলেটাকে দেখে প্রায় সকলে ভয় পেয়ে গেছে, কিন্তু দুঃখের কথা সে হুডি আর মাস্ক পরে থাকার কারণে তার চেহারাটা দেখতে পারি না আমি। জানিস আমাকে লিটন ভাই যেভাবে নিয়ে গেছে, আমি তো মনে করছিলাম আমি শেষ। আচ্ছা, ফারিয়া তো বলছে তুই নাকি তার সাথে কি অসভ্যতামি করছিস, তাই বলে এমন করছে? অসভ্যতামি? আর আমি, তাও ফারিয়া আপুর সাথে? আমার মরার তো শখ নাই, আর তুইও ভালো করে জানিস আমি এইসব ঝামেলা মারপিট সহ্য করতে পারি না। আর আমি কিনা সেই লেডি মাফিয়া ফারিয়ার সাথে অসভ্যতামি করব? কাল ভুল করে ওনার সাথে একটা ধাক্কা খাইছিলাম, সেটাতে উনি খেপে যায়। আর কাল তো আমাকে যেভাবে নিয়ে গেছে, আমার তো মনে হয়েছিল এই শেষ দেখা দেখলাম তোদের, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে। উফ! যাক বাবা, তবে আমার মনে হয় সেই ছেলেটা আর কেউ না, মাফিয়া কিং ডেভিল। কারণ আর কারো ক্ষমতা নাই তোকে বাঁচানোর, তার মানে সে এই শহরে চলে আসছে। যা শালা, এটা কি করলাম আমি? নিজের আসার কথা নিজেই প্রকাশ করে দিলাম। এখন তো অনেক বড় সমস্যায় পড়বো আমি। আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ, আমি মাফিয়া কিং ডেভিল হয়েছি তার একটা উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ, একমাত্র তুমি পারো আমাকে সাহায্য করতে। মনে মনে বললাম। কি বলিস? মাফিয়া কিং ডেভিল এই শহরে চলে আসছে? এবার তো আমার রক্ষা নাই। হঠাৎ আমার মোবাইলে কল আসে, আমিও রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ভাই আমি পিন্টু ভাই, এমপির খেল খতম, সেটাই বলতে ফোন দিছিলাম। কি বলেন? আমি লড়াইতে জিতে গেলাম? ও ভাই, কি মজা! আসলে আপনি পাশে আছে বলে এইভাবে কথা বলতেছি। ভাই নিশ্চিত আপনার পাশে কেউ আছে? আচ্ছা পরে কথা বলবো, রাখি ভাই, খোদা হাফেজ। আমার টিকিট এসে আমি নিয়ে যাব। তারপর ফোন কেটে দিলাম। কি রে, তোর আবার কি হয়েছে? আমি একটা লটারি জিতেছি, সেখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে 2 দিনের জন্য কক্সবাজারে ঘোরার সুযোগ, তাও ফ্রিতে। ওই, তুই একা যাবি? আমার তো আর জিএপ নাই যে তাকে নিয়ে যাব। সারাক্ষণ জিএফ জিএফ করিস, বান্ধবীকে নিয়ে গেলে কি হয়? আচ্ছা যা, নিয়ে যাব তোরে, খুশি? কবে যাবি সেটা বল। চিন্তা করিস না, গেলে তোকেও নিয়ে যাব। কিছুক্ষণ পরে একটা কালো গাড়ি আসে আর সোজা ক্যাম্পাসে থামে। সেই গাড়ি থেকে লিটন ও ফারিয়া বের হয়। তা দেখে আমিও নাটক শুরু করে দিলাম। আমি সোজা অবনীর পিছে গিয়ে লুকিয়ে পড়ি। কি রে, তুই আমার পিছে গেলি কেন? অবনী, আমাকে ওরা মারতে আসতেছে, প্লিজ আমাকে বাঁচা। আসলে এরা আমাকে মারবে। হোয়াট এ জোক! এরা আমার কাছে আসতে গেলেও গুলি খেয়ে মরে পড়ে থাকবে, কারণ ক্যাম্পাসে আমার কিছু গার্ড ছদ্মবেশী আকারে ঘুরছে। সন্দেহজনক কাউকে দেখলেই তার দিকে নজরদারি শুরু করে দেবে, আর যদি সিরিয়াস কিছু পায় তাহলে কথা ছাড়াই গুলি করে দেবে। ক্যাম্পাসের সকলে লিটন ও তার বোনের দিকে তাকিয়ে আছে।
আর আমার দেখেও তারা হয়তো ভাবছে লিটন ও ফারিয়া আসছে আমাকে মারতে, কিন্তু তারা তো আর জানে না যে যাকে তারা সিধা সাদা ভদ্র ছেলে মনে করছে আসলে সে একটা ছদ্মবেশী শয়তান। হা 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 হা। আমি আপনাদের সকলের কাছে কিছু কথা বলতে চাই। এতদিন আমিও আমার বোন আপনাদের উপর অনেক অন্যায় করেছি, কিন্তু কাল আমি রিয়েলাইজ করলাম আমি আপনাদের সাথে অন্যায় করেছি। আজ আপনাদের জায়গায় আমি হলে আমারও অনেক কষ্ট হতো, তাই আমিও আমার বোন ফারিয়া সব্বার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আমি অবনীর পিছন থেকে ইশারা সাহায্য বললাম স্যার ম্যাডামের পা ধরে ক্ষমা চাইতে। সাথে সাথে তারাও লেগে পড়ে, না হলে তো গোপনে বা প্রকাশ্যে হোক তাদের সোজা নক আউট করে দিতাম। অন্তর, এটা কি হলো রে? আমিও তো হয়ে গেলাম কাণ্ডটা দেখে, কিন্তু হঠাৎ তারা এত পরিবর্তন হয়ে গেল কিভাবে? মনে হয় কেউ তাদের ডোজ দিছে। ঠিকই বুঝছিস বান্ধবী, তাদের সেই লেভেলের ভয়ের ডোজ দেওয়া হয়। মনে মনে বললাম। কিছুক্ষণ পরে একটা ছেলে চিৎকার করে ওঠে। আমি তো প্রায় ভয় পেয়ে গেলাম। ছেলেটা দৌড়ে আমাদের কাছে আসে আর বলে, আমাদের সেই এলাকার সেই জানোয়ার এমপি খুন হয়েছে। এই কথাটা শোনার পর সবাই অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতেও পারে নাই মাফিয়া কিং ডেভিলের সাথে যার কন্ট্রাক্ট আছে সে কিনা খুন হবে। আসলে আগে বলছিলাম এই জানোয়ারকে আমি চিনি না, সে নিজেকে মাফিয়া কিং ডেভিলের লোক বলে পরিচয় দিছে আর কুকাজ করে বেড়াইছে, কিন্তু সে তো আর জানে না যে ডেভিলের উদ্দেশ্য কি। হা 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 হা। তাই সে আমার নাম মিসইউজ করে মরতে হয়েছে। আই অ্যাম ডেভিল ফর ডেভিলস। অবনী, এটা কি বললো সে? এমপি খুন হয়েছে? ইয়েস, এই জানোয়ারটাও মরছে। যাক, আজ অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমরাও ন্যায় বিচার পেয়ে গেলাম। এমপির মৃত্যুর খবর শুনে সকলে তো খুশি, কারণ এমপি মানুষটা তো খারাপ, তাই কেউ তার মৃত্যুতে আফসোস করলো না। আমি ডেভিল হওয়ার মূল উদ্দেশ্য হলো নিরীহ মানুষের পাশে দাঁড়ানো ও তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া। তবে ন্যায় বিচার না পাইয়ে দিতে পারলেও ন্যায় বিচার তো করতে পারলাম। আজও সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ আজ আমি গোটা কলেজের মানুষের মুখের হাসির কারণ। সত্যি আজ মনে হচ্ছে আমার ডেভিল হওয়াটা সার্থক হয়েছে। আজ আমার কারণে লিটন ও ফারিয়ার মাফিয়াগিরি বন্ধ হয়ে গেল, আর জানোয়ার এমপিও খতম। আজও সকলেই মহাখুশি, কারণ তারা এখন থেকে স্বাধীনভাবে চলতে পারবে, বলতে পারবে, মজা করতে পারবে, আর কেউ তাদের আটকাতে পারবে না। এইভাবে ছদ্মবেশী ডেভিল মানে সকলের সামনে ইনোসেন্ট হয়ে 3টা মাস কাটিয়ে দিলাম। 3 মাস পর আমি সিয়াম, তানভীর, অবনী, রোকসানা আমরা 5 জনে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ তানভীর বলে ওঠে, আমি তো কিছুদিনের জন্য চট্টগ্রাম যাব। কেন? সেখানে কে আছে রে তোর? শালা, আমার অনেক সার্টিফিকেট সেখানে, তাই গিয়ে সার্টিফিকেট নিব আর কয়েকদিন ঘুরেও আসি। নাকি তুই আর অন্তর মিলে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছিস? এই হারামি বলছিল আমাকে নিয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত নিল না। হায় রে খোদা, মাইয়া এমন ভান করতেছে মনে হয় আমি তার কোনো যুগের বিএফ লাগি। তো লাগিস না তুই। আর বিএফ শুধু বয়ফ্রেন্ড হয় নাকি, বেস্ট ফ্রেন্ডও তো হয়। এরে অবনী রে, আমি তো মনে করলাম তুই আমাকে প্রপোজ করবি, কিন্তু তুই তো আমাকে 2 কেজি ছাকা দিয়ে দিলি। হঠাৎই ফারিয়ার আগমন, তবে সে এখন গার্ড ছাড়াই চলাচল করে, কারণ কলেজে আবার কিসের গার্ড লাগে? হুদাই সব করে লাভ আছে। অন্তর, তোমাকে আমার কিছু বলার আছে। আমাকে আমাকে আবার কি বলবেন আপু? কি নাটকটাই করে বাবারে, যে কেউ ধোকা না খেয়ে পারবেই না। এই শয়তানটা তো এই কয়েক মাসে সকলের মন জয় করেই বসে আছে, কিন্তু সবাই তো আর জানে না এ আসলেই একটা ভদ্র শয়তান। আমি দেখলাম ফারিয়া কি ভাবতেছে। আপু কিছু কি বলবেন? একটু সাইডে আসবে প্লিজ। ফারিয়া আমাকে সাইডে কেন ডাকতেছে? নাকি কোনো গোপন কথা বলতে চায়? না, যেতে তো হচ্ছে মনে মনে। আমিও ফারিয়ার সাথে কলেজের এক সাইডে গেলাম। বলেন কি বলবেন? এরপর যা করলো তার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফারিয়া সোজা আমাকে দেয়ালের সাথে ধাক্কা দেয় আর সে আমাকে জাপটে ধরে। এই বেয়াদব মেয়ে, কি করতেছিস তুই? আমি বেয়াদব তাই না? তাই তো কেউ আমাকে জোর করে কিস করে। আমি চুপ হয়ে গেলাম। আসলে রাগের মাথায় আমি কখন কি করি আমি নিজেও জানি না, আর সেটা আমি ভুল করেই এমনটা করে ফেলি। তোমার ওই কিসটার জন্যই আমার সব সম্মান গেছে।
আমি এখন সমাজে মুখ দেখাতে পারি না, সবাই জেনে গেছে তুমি আমাকে কিস করছো। আরে ওই জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর রাগের মাথায় আমি কখন কি করি নিজেও জানি না, আর তার জন্য সরি। তোমার সরির গোষ্ঠীরে আমি খিলাই, আমার সব শেষ করে দিলা তুমি। এখন আমাকে বিয়ে করতে হবে তোমাকে। ফারিয়ার মুখ দিয়ে বিয়ের কথাটা শুনে থ হয়ে গেলাম। সেদিন রাগের মাথায় আমি একটা ভুল করলাম, আর এখন সে ডাইরেক্ট বিয়ে পর্যন্ত চলে গেল। আল্লাহ আমাকে বাঁচাও। তোমার জন্য আমার সব শেষ হয়ে গেল, এখন আমাকে তোমার বিয়ে করতেই হবে, নাহলে আমি করব। এই সেমরি, কি মনে করিস তুই নিজেকে? হ্যাঁ, সুন্দরভাবে কথা বলতেছি তো তাই এমন করছিস? সোজা বলতেছি আমার পিছে লাগিস না। আর কথা রইল বিয়ের, আমার কি চয়েস এতটাই খারাপ যে তোকে বিয়ে করব? আর তুই কি মেয়ে? একবার নিজেকে দেখ। আর কোন দিক দিয়ে মেয়ে লাগিস তুই? আমি কেন? কেউ তোকে বিয়ে করবে না, কারণ তুই তো মেয়ে না। কি? আমি মেয়ে না? এই তুই কিভাবে এই কথা বললি আমি মেয়ে না? কোন দিক দিয়ে মেয়ে মনে হয় তোকে? নিজের দিকে দেখ। সেই ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে আছিস। যে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে গুন্ডামি করে বেড়ায়, সে কি করে মেয়ে হতে পারে? ঠিক আছে, আমি যদি আমার ড্রেস আপ চেঞ্জ করি তাহলে তো বিয়ে করবে আমাকে, তাই না? বিয়ে? আর তোর মতো মেয়েকে? আমার পুরো কথা শেষ করতে না দিয়ে ফাইয়া তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে জোড়া করে ধরে নিল। প্রায় 3-4 মিনিট পর আমাকে ছেড়ে দেয়, আর আমি তো হাঁপাচ্ছি, সাথে ফারিয়াও। এই জানের বাচ্চা, এটা তুই কি করলি? আমি না হয় ভুল করে সেদিন এই কাজটা করলাম, কিন্তু তুই এটা কি করলি? সেদিন আমাকে দিলা, তাই এখন আমিও দিয়ে দিলাম আর কি। জানের বাচ্চা, তোকে তো আমি এগিয়ে গিয়ে আরো একটা চাই নাকি গো? না বলে দিলাম দৌড়। আজ প্রথম আমি কোনো কারো ভয়ে দৌড়ালাম। ইজ্জতের ফালুদা হয়ে গেল। যে ছেলের ভয়ে গোটা আন্ডারওয়ার্ল্ড ভয়ে থাকে, আজ সেই ছেলে কিনা একটা মেয়ের ভয়ে দৌড় দিল। ওয়াক্থু অন্তর তোর উপর। আমি ডাইরেক্ট ক্যাম্পাস দিয়ে দৌড়ালাম। আমার দৌড় দেখে আমার বন্ধু বান্ধবীরা থ হয়ে গেল। এই অন্তর, এভাবে কুকুরের মতো দৌড়ে কই যাস তুই? কুত্তি দৌড়ানি দিল, তাই আমিও কুকুরের মতো দৌড়ে বাসায় যাচ্ছি। বলে দিলাম আরো জোরে দৌড়, আর এক দৌড়ে ডাইরেক্ট বাসায় গিয়ে সোজা রুমে চলে যাই। সেখানে গিয়ে খেয়াল করলাম ঘামে আমি কাইল হয়ে আছি, তাই চলে গেলাম গোসল করতে। গোসল শেষ করে খাটে একটু শুয়ে পড়ি, আর আজকে ফারিয়া আমার সাথে কি করলো তা ভাবতে লাগি। কিছুক্ষণ পর আম্মু খাবারের জন্য ডাক দেয়, আমিও সেখানে গিয়ে খাবার খেতে লাগি। কিরে আব্বু, তোকে একটু চিন্তিত মনে হচ্ছে? কিছু না আম্মু, এমনি। তারপর খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে রুমে চলে গেলাম। দৌড়ানোর জন্য প্রচুর ক্লান্ত আমি, তাই চিন্তা করলাম একটা পাওয়ার নেপ দেওয়া উচিত। তাই আমি লেটিয়ে পড়ি খাটে, আর চোখ বন্ধ করে রাখি। আর কখন ঘুমের রাজ্যে চলে যায় নিজেও জানি না। সন্ধ্যাবেলা আমার ঘুম ভাঙলো, তবে চোখ বন্ধ করে আছি। আসলে শরীরে অলসতা চলে আসে, কিন্তু খেয়াল করলাম আমার শরীর ভারী হয়ে আসছে। কিরে ভাই, এমন কেন মনে হচ্ছে? আমার ওজন বেড়ে গেল? আমি কি দুপুরে বেশি খেয়ে ফেললাম, নাকি আর এক বেলায় খেয়ে কেউ ওজন বাড়াতে পারে নাকি? হঠাৎ কারো ঠোঁটের ছোঁয় আমার গালে অনুভব করলাম, সাথে সাথে লাফিয়ে উঠি। আর যা দেখলাম অবাক না হয়ে পারলাম না আমি, কারণ এতক্ষণ ফারিয়া আমার পাশে শুয়েছিল, আর আমি লাফিয়ে উঠতে সেও চমকে যাই। এই তুই এখানে কি করছিস? বারে, আমি আমার শ্বশুর বাড়িতে আসতে পারি না? কিসের বাড়ি? শ্বশুর বাড়ি আর কি। তুই আমাদের বাড়িতে আসলি কি করে, আর আমাদের বাড়িতে ঢুকলি বা কি করে? জানোয়ারের বাচ্চা, আমার আম্মুকে কি করছিস তুই? আরে আম্মুই তো দরজা খুলে আমাকে বাড়িতে ঢুকতে দেয়। আম্মু দরজা খুলে ঢুকতে দিয়েছে মানে? 1 মিনিট, কি বললি তুই? আম্মু মানে? এই তুই কাকে আম্মু ডাকতেছিস? দাঁড়াও দেখাচ্ছি কাকে আম্মু ডাকতেছি। আম্মু! এই ছেমড়ি, চিৎকার দিচ্ছিস কেন? সাথে সাথে আম্মুর আগমন। আম্মু, এই মেয়েটা এখানে কি করতেছে? আর সবচেয়ে বড় কথা, এই মেয়েটা আমাদের বাড়িতে কি করতেছে? দাঁড়া দেখাচ্ছি। বলে আম্মু রুমে একটা শলার ঝাড়ু ছিল, সেটা হাতে নেয়। আম্মু, এটা তুমি হাতে নিলা কেন? শয়তান ছেলে, তোর খবর করার জন্যই এটা হাতে নিচ্ছি। বলে ঝাড়ু দিয়ে আমাকে দিল দৌড়ানি, আর কাছে পেয়ে যায়, আর সেই ঝাড়ুটা দিয়ে ইচ্ছা মতো মারতে থাকে। শয়তান ছেলে, তুই একটা মেয়ের সাথে রিলেশন করে এখন তাকে ছেড়ে দিচ্ছিস, তাই না?
রিলেশনটা কি টাইম পাসের জিনিস? বলতেছে আর মারতেছে। বিশ্বাস করেন রাসেল ভাই, থুকু বিশ্বাস করো আম্মু, আমি এই মেয়ের সাথে কোনো রিলেশন করি নাই। বরং আমি কেন, আমার 14 গোষ্ঠীও এর সামনেও যাইতে পারবে না আম্মু। কারণ সে আমার কথা শেষ করার আগে ফারিয়া আমার কথার মাঝে বলতে লাগে, আম্মু দেখো না, আমার সাথে রিলেশন করে এখন আমাকে এভাবে অবহেলা করতেছে। আম্মু আমি কিন্তু করব। ফারিয়া মামুনি, তুমি আমাকে আম্মু ডাকছিস? আর যদি মরতেই হয় তাহলে ওই ফাজিলটা মরবে, তুই না। তুই আমার সাথে আয়, আমি তুই নাস্তা করব। আর ওই তুই আজ থেকে এই ঘরের কিছুই পাবি না। আম্মু বিশ্বাস করো, এই মেয়েটা মিথ্যা বলছে। আম্মু আমি এই মেয়ের সাথে কেন? কোনো ছেলে এই মেয়ের পিছে লাগবার মতো সাহস পাবে না আম্মু। এই মেয়েটা ঢাকার। আম্মু দেখো ও আমাকে কিভাবে কথা শোনাচ্ছে। ওই তুই আমার মেয়েকে এভাবে কথা শোনাচ্ছিস কেন? এই তোমার মেয়ে মানে? হ্যাঁ, ও আজ থেকে আমার মেয়ে, আর তুই আমার ছেলে না। আম্মু মেয়ে পেয়ে ছেলেকে ভুলে গেলা? চুপ, একদম কথা বলবি না। আর ফারিয়া মামুনি, তুমি আমার সাথে চলো, আমরা নাস্তা করব। তারপর আম্মু চলে গেল। জানোরে বাচ্চা, তুই আমার বাসায় এসে আমার আম্মু আদর থেকে আমাকে বঞ্চিত করলি, তোকে এর ফল পেতে হবে। আমি কই তোমার আম্মুর আদর থেকে তোমাকে বঞ্চিত করলাম? দেখলি না আম্মু আমার সাথে কেমন ব্যবহার করলো, তাও তোর জন্য। তোকে তো আমি বলে দিলাম দৌড়ানি, আর সেও দিল দৌড়, আর এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আজ এই মেয়েটা আমার বাড়িতে আমাকে আমার আম্মুর আদর থেকে বঞ্চিত করে এতিম বানিয়ে দিল। না, এর শেষ দেখে ছাড়বো আমি। আমিও চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমি খাটে অসহায়ের মতো বসে আছি। কি আর করব বলেন, নিজের বাসায় নিজেই হুদাই ঝাড়ি খাইলাম কোনো কারণ ছাড়াই। আমি এখানে খিদায় মরতেছি, অন্যদিকে আম্মু সেই গুন্ডি মাইয়াটা বসে বসে নাস্তা করতেছে। হঠাৎই আমার কল বেজে ওঠে। দেখলাম তানভীর ফোন দিল। হ্যাঁ তানভীর বল। দোস্ত আমি আজই চট্টগ্রাম যাব, আর টিকিটও কেটে ফেলেছি, 8টায় বাস ছাড়বে। ওকে, আমিও আসতেছি। তারপর ফোন কেটে দিলাম, আর আমিও রেডি হয়ে নিলাম, আর রুম থেকে বেরিয়ে আসলাম। আমি হল রুমে আসতেই দেখলাম আম্মু আর সেই ডাইনিংটা গল্প করতেছে, যা দেখে আমার শরীরে আগুন লেগে গেছে মনে হচ্ছে। আমিও বাইরে যেতে লাগি। কি রে, কোথায় যাচ্ছিস? মরতে যাইতেছি। আচ্ছা শোন, আসার সময় আমার মামুনিটার জন্য আইসক্রিম নিয়ে আসিস। হ্যাঁ? কি রে, কি দেখছিস? যা তাড়াতাড়ি। আম্মুর এমন ব্যবহার দেখে কলিজায় আঘাত লাগলো। আজকে পরের মেয়ে পেয়ে আপন ছেলেকে ভুলে গেল। এখানেই তো কষ্ট লাগে রে ভাই। এখন সকল কষ্ট নিয়ে চলে গেলাম বাস স্টেশনে। কিছুক্ষণ পরে তানভীররাও চলে আসে। এরপর দুজনেই নাস্তা করে নিলাম, আর আজকে আমার সাথে কি কি ঘটলো সব বললাম। তারপর কিছু সময় তানভীরের সাথে পার করে তানভীরকে বাসে উঠে বিদায় দিলাম। এরপর আইসক্রিম নিয়ে বাসায় গেলাম। ওই এত দেরি কেন হয়েছে? মরার জন্য রাস্তা খুঁজতে গেছিলাম, তাই দেরি হয়েছে। মরতে গেছিলি ভালো কথা, আগে আইসক্রিমটা তো দিয়ে যেতি, তারপর রাস্তা খুঁজতি। আমি দেখলাম আমার আব্বাজান ও সেই কাল নাগিনীর সাথে আড্ডায় মেতে আছে, অথচ আমি আজকে নাস্তা করি নাই। আম্মু তা জানা সত্ত্বেও আমাকে একবারও নাস্তার কথা জিজ্ঞাসা করে নাই। এভাবে 2টা দিন ধরে আমি নিজ বাড়িতে আছি ঠিকই, কিন্তু এতিমের মতো সেই ডাইনিটা এসে আমার জায়গা দখল করে নিল, আর আমাকে আমার বাড়িতেই অসহায় বানিয়ে ছাড়লো। ভোরবেলা আমি ঘুমাচ্ছি, হঠাৎই আমার ফোন বেজে ওঠে। আমিও রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? এরপর যা শুনলাম তা শুনে আমার মোবাইল হাত থেকে ছুটে পড়লো। কথাটা শুনে আমার বুকে খুব খারাপভাবে আঘাত লাগলো। মনে হলো কেউ আমার বুক ছিঁড়ে নিয়ে গেল। আমি ওর সাথে সাথে পিন্টুকে ফোন দিলাম। হ্যালো পিন্টু, কোথায় তুই? ভাই আমি তো বাসায়। তুই তাড়াতাড়ি আমার বাসায় গাড়ি নিয়ে আয়। কেন, কি হয়েছে? জানোরে বাচ্চা, বেশি কথা বলিস না, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়। তারপর ফোন কেটে দিলাম। আমার এখন অচরে কান্না আসতেছে। আমার কলিজায় খুব খারাপভাবে আঘাত লাগে, যা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। আমিও আমার ব্যাগ রেডি করে নিলাম, আর সাথে আমি ড্রয়ার খুলে পিস্তলটা বের করে নিয়ে আমার কাছে রাখলাম। আমার চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। আমি আজ অসহায় হয়ে গেলাম মনে হচ্ছে, কারণ আমার সহায় হওয়ার মতো আমার কলিজার বন্ধু, আমার কলিজার ভাই তানভীর নাকি করছে, যা শুনে আমার কলিজায় প্রচুর ব্যথা অনুভব করতে লাগলাম। কারণ সে শুধু আমার বন্ধু না, সে আমার ভাই আর গার্ডিয়ানও ছিল। কিন্তু কিছুক্ষণ আগেই আমি ফোন পাই, কিন্তু অপর পাশে একজন পুলিশ ছিল। সে আমাকে এই কথাটা বলে, আমি কোনো দিনও চাই না আমার ভাই আমার বন্ধু আমার থেকে হারিয়ে যাক।
আমি তাড়াহুড়া করে ব্যাগ নিয়ে যেতে লাগি, যার জন্য একটা আওয়াজ হয় আর সাথে সাথে আব্বু আম্মু রুম থেকে বেরিয়ে আসে। তারা আমাকে ব্যাগ নিয়ে যেতে দেখে অবাক হয়। কিরে, কোথায় যাচ্ছিস তুই? আম্মু, আমার একটা কাজ আছে, তাই একটু চট্টগ্রাম যাচ্ছি। হঠাৎ করে? না মানে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম তো, সেটার রেজাল্ট আনবো, আর আমার আরো একটু কাজ আছে। আচ্ছা আম্মু আব্বু, আমি যাই, পরে সব বলবো, আমার লেট হয়ে যাচ্ছে। আরে শোন। আমিও কথা না বলে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পরে পিন্টু গাড়ি নিয়ে আসে, আমিও গাড়িতে উঠে পড়ি। ভাই আপনি কান্না করতেছেন মনে হয়, কি হয়েছে ভাই আপনার? চোখে পানি কেন? পিন্টুকে সব বললাম, আর পিন্টুও শখ খেয়ে গেল। কি বলতেছেন ভাই এইসব? আর তানভীর ভাই এমন কেন করবে? তুই তাড়াতাড়ি চট্টগ্রাম চল। ভাই আর এ গেলে ভালো হবে, আর আমিও আপনার সাথে যাব, আর টিকিটের ব্যবস্থা আমি করতেছি, আপনি শান্ত হন। কিন্তু পিন্টুকে কি বলবো? তার কাছে তানভীর হয়তো মাফিয়া কিং এর রাইট হ্যান্ড মনে হতে পারে, কিন্তু আমার কাছে যে তানভীর আমার ভাই, আমার গার্ডিয়ান হতো, আর সে কিনা করবে। কি এমন কারণে সে এমনটা করতে পারে? সে আমার কথাটা একবার ভাবলো না। তাকে ছাড়া আমি তো অসহায়। পিন্টু গাড়িটা ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে যায়, আর আমিও ব্যাগ নিয়ে ডাইরেক্ট এয়ারপোর্টে ঢুকে পড়ি। পরে মনে পড়লো আমি পিস্তল নিয়ে আসছি, আর এয়ারপোর্টে একবার ধরা খেলে অনেক বড় প্রবলেমে পড়বো। পিন্টু, আমি মনে করছিলাম আমরা বাই রোডে যাব, তাই আমি আমার পিস্তলটা নিয়ে আসছি। অসুবিধা নাই, আমি ব্যবস্থা করতেছি, আপনি আপনার পিস্তলটা দেন। তারপর আমি আমার পিস্তলটা পিন্টুকে দিলাম। পিন্টু কাকে যেন ফোন দেয়, আর কিছুক্ষণ পরে একটা কালো গাড়ি আসে, আর সেখান থেকে একটা ছেলে বেরিয়ে আসে, আর তাকে পিন্টু গুলিটা দেয়। দেখ, তোকে একটা যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আমাকে ফেরত দিবি। জি ভাই। তারপর ছেলেটা চলে যায়, আর আমরা এয়ারপোর্টে ঢুকে যাই। দেখলাম পিন্টু টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে আসে। আমাদের ফ্লাইট 8টায়, কিন্তু এখন বাজে 7টা, মানে হাতে আছে 1 ঘন্টা। ভাই আপনাকে দেখে মনে হচ্ছে কিছুই খাননি, চলেন নাস্তা করি। পিন্টু, তুই যা খাওয়ার খা, আমার নাস্তা কেন? 1 গ্লাস পানি খেতেও মন চাচ্ছে না। ভাই এই সময় এভাবে ভেঙে পড়লে চলবে না, ভাই নিজেকে শক্ত করুন, আর চলেন ভাই নাস্তা করব, আমার খিদা লাগছে। পিন্টু আমাকে জোর করে নিয়ে যায় নাস্তা করতে। আমি নাস্তা খাচ্ছি, কিন্তু গলা দিয়ে তা নামতেছে না। বারবার সেই খাবার গলায় আটকে যাচ্ছে। আমি বারবার ভাবতেছি তানভীর কেন সুইসাইড করবে? কিসের সমস্যা ছিল তানভীরের? তানভীর সবসময় তার সকল কথা বলতো, কোনো কথাই আমার থেকে লুকাতো না সে। তাহলে কেন সে আজ এই কাজটা করবে? পিন্টুর নাস্তা শেষ, তবে আমি এখনো নাস্তা অর্ধেকও খেতে পারি নাই। মন ছটফট করছে চট্টগ্রাম যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ছাড়বে, তাই আমি আর পিন্টু চলে যাই আমাদের ফ্লাইটে। আমাদের ফ্লাইট ল্যান্ড করতেই আমার মন আরো ছটফট করতে লাগে, বন্ধু স্বরূপ আমার ভাইটার কাছে যেতে। আমরা এয়ারপোর্ট থেকে বের হতে দেখি একটা পাজারো গাড়ি। পিন্টুও সেখানে যায় আর আমাকে গাড়িতে উঠতে বলে। আমিও কথা না বলেই উঠে যাই। কিছুক্ষণ পর তানভীরের বাসায় গেলাম। সেখানে বাসায় ভর্তি মানুষ। আমার হৃৎপিণ্ডের কম্পন আরো বেড়ে গেল। আমিও আস্তে আস্তে ভিতরে যেতে লাগলাম। সেখানে গিয়ে আমি দেখলাম আমার বন্ধু তানভীরের দেহ ফ্লোরে শোয়ানো। যা দেখে সাথে সাথে আমি মাটিতে বসে পড়ি, আর চোখ দিয়ে অঝরে পানি বয়ে পড়তে লাগলো। সেই রুমে কয়েকজন পুলিশ ছিল। আমাকে মাটিতে বসে পড়তে দেখে আমার কাছে এসে আমাকে ধরে। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমি কোনোদিনও ভাবিনি আমার বন্ধু স্বরূপ ভাইটাকে হারিয়ে ফেলবো। এক মুহূর্তের জন্য আমি প্যারালাইজড হয়ে গেলাম। না, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, না শরীর নড়াতে পারছি আমি। মনে হচ্ছে আমার শরীর আছে, কিন্তু আমি তার মধ্যে নেই। উনি আপনার কে হয়? কিন্তু কোনো শক্তি পাচ্ছি না আমি কথা বলার মতো। অফিসার, ও বেস্ট ফ্রেন্ড হয় ওর। ও আচ্ছা, যিনি করেছে তার মা বাবা কোথায়? আসলে তানভীর ইন্টার 2nd ইয়ারে থাকা অবস্থায় তার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়। সরি টু সে, কিন্তু এই ছেলেটা মাফিয়া কিং ডেভিলের রাইট হ্যান্ড ছিল। কি বলতেছেন আপনি? হ্যাঁ, আর সে সুইসাইড করার আগে 2টা সুইসাইড নোট লিখে গেছে, একটা অন্তরের জন্য আর একটা ডেভিলের জন্য। পুলিশ পিন্টুকে সেই 2টা সুইসাইড নোট দেখায়, আর এদিকে আমি মরার মতো পড়ে আছি। পিন্টু আমার কাছে এসে বলে, ভাই তানভীর ভাই 2টা রেখে গেছে আপনার জন্য। কথাটা শুনেই আমি হাউমাউ করে কান্না করে দিলাম। আমি চিৎকার করতে করতে লাগলাম, কারণ আমি আমার ভাই, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আমার গার্ডিয়ানকে হারিয়ে ফেলেছি।
আমার কান্না দেখে পুলিশ আর পিন্টু মিলে আমাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু আমি অঝরে কান্না করে যাচ্ছি, কারণ আজ আমার জীবন থেকে আমি অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেললাম, যা আর ফিরে পাবো না। লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো লাগবে। জি, পাঠাতে পারেন। তারপর তানভীরের লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, আর পিন্টু আমাকে ধরিয়ে রাখে। ভাই শান্ত হন, এখন আর কান্না করে লাভ নেই ভাই। তানভীর ভাই আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমরা তার আখিরাতের জন্য দোয়া করলেই ভালো হবে ভাই। আমি কান্না থামাতে চাচ্ছি, কিন্তু থামাতে পারছি না। পোস্টমর্টমের পর আমাদের লাশ দেওয়া হয়, আর আমরাও সেই লাশ নিয়ে চলে যাই। জোহরের নামাজের পর জানাজার নামাজ শেষ করে তাকে আমরা চট্টগ্রামেই তার মা বাবার সাথে দাফন করি। আজ আমাকে একা একা লাগছিল। অন্য সময় তানভীরের সাথে কথা হতো, আড্ডা হতো, কিন্তু আজ সে আমাদের মাঝে নেই। ভাই অনেক হয়েছে, এবার থামেন। আর কান্না করলে সে তো আর ফিরে আসবে না। কি এমন কারণ ছিল যার জন্য তানভীর আমাকে এইভাবে একা করে চলে গেল? সে তো আমাকে ভাই মানতো, তাহলে আজ এই ভাইটাকে কেন একা করে চলে গেল? বলেই কান্না করে দিলাম। ভাই বাদ দেন, আর তানভীর ভাই নোট রেখে গেছে, সেটা একবার দেখেন। তারপর আমি আর পিন্টু মিলে পুলিশ স্টেশনে যাই। অফিসার আমাদের সেই নোটগুলো দেখান। জি, 1 মিনিট। তারপর আমাদের সেই চিঠিগুলো দেয়, আমিও সেই চিঠিগুলো হাতে নিই। প্রথমে সেই চিঠিটা যেটা ডেভিলের জন্য রেখে গেছে, চিঠিটা পড়ে আমি প্রায় অবাক হয়ে গেলাম। চিঠিতে লেখা ছিল, ডেভিল, আমি জানি এই চিঠিটা আপনি ঠিকই পাবেন, কিন্তু তখন হয়তো আমি বেঁচে থাকবো না। আমি জানি আমার মৃত্যুতে আপনি অনেক কষ্ট পাবেন। জানতে চাইবেন আমি কেন এই রাস্তাটা বেছে নিলাম। আসলে আমি আপনার ভরসার সুযোগে সদ্ব্যবহার করছি, বলতে গেলে আপনার সাথে বেইমানি করলাম। আমিও এই কাজের জন্য অনুতপ্ত, তাই আমিও নিজেকে শেষ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলাম। এই চিঠিটা পড়ে আমি প্রায় অবাক হয়ে গেলাম। কেন অবাক হলাম সেটা পরে বলতেছি। আমিও দ্বিতীয় চিঠিটা পড়ে তো চোখ কপালে উঠে গেল, কারণ চিঠিটায় লেখা ছিল, অন্তর আমার বেষ্টু, আমি জানি এই চিঠিটা পাওয়ার পর তুই অনেক রেগে যাবি আর আমাকে ঘৃণা করতে লাগবি, কিন্তু কিছুই করার নাই। আমি অনেক বড় একটা ভুল করছি দোস্ত। তোকে একটা সত্যি কথা বলি নাই, অনেক দিন ধরেই তুই ডেভিল নামে মাফিয়া কিংয়ের কথা শুনে আসছিস, আর সেই মাফিয়া কিংয়ের রাইট হ্যান্ড আমি। হ্যাঁ, আমি সেই মাফিয়া কিং ডেভিলের রাইট হ্যান্ড। আমি জানি তুই এইসব ঝামেলা পছন্দ করিস না, তাই আমিও তোকে এই কথা বলি নাই, কিন্তু খুব বড় একটা ভুল করে বসে আছি আমি, যার জন্য ডেভিল আমাকে খুব খারাপভাবেই মারতে পারে। তাই তার হাতে মারার চেয়ে নিজেই নিজের জান দিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস দোস্ত। ইতি, তোর এক্স বেষ্টু, তানভীর। এই চিঠিটা আর আগের চিঠিটা পড়ে আমি অনেক অনেক অবাক হলাম। তবে মনে করছিলাম প্রথম চিঠিটা আমাকে করলো, কিন্তু না, দ্বিতীয় চিঠিটা আমাকে আরো বেশি অবাক করলো। তা কেন আপনারাই বুঝছেন। তানভীর তো জানে আমি ডেভিল, তাহলে সে আমাকে এভাবে কেন বললো? আমি তাকে ঘৃণা করব বা তার উপর রেগে যাব? আমি সত্যি অবাক না হয়ে পারলাম না। জি, আপনি কি ভাবছেন? কিছু না অফিসার। আচ্ছা, তবে ওনার রুমে থেকে আমরা আরো কিছু জিনিস পাই, আপনাকে এগুলো দেখার দরকার। তারপর আমাদের টেবিলে একটা ট্রে রাখা হয়, যেখানে ছিল তানভীরের ফোন, ওয়ালেট, রিং, চাবি আর একটা ঘড়ি। ঘড়িটা দেখে আমি প্রায় অবাক হয়ে গেলাম, কারণ এই ঘড়িটা তানভীরের না। কারণ আমি তানভীরকে একটা ঘড়ি দিয়েছিলাম, সেটাইও পড়তো, আর ঘড়িটার রং ছিল কালো। কিন্তু আমার সামনে যে ঘড়িটা আছে তাহলে গোল্ডেন কালারের। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ঘড়িটা একজনের হাতে দেখছিলাম। তারপর সেই জিনিসগুলো দেখে আমরা পুলিশ স্টেশন থেকে চলে আসলাম আর সোজা তানভীরের কবরের কাছে গেলাম। সেখানে আমি আমার বন্ধুর কবরের পাশে বসে পড়লাম আর চোখ দিয়ে অঝরে পানি ঝরাতে লাগলাম। আসলে সে তো শুধু আমার বন্ধু না, সে তো আমার ভাই, যার সাথে রক্তের সম্পর্ক না হলেও তার থেকে বেশি গভীরের সম্পর্ক আমার। হাসি ঠাট্টায় মজা মাস্তিতে মেতে থাকতাম আমরা দুজনেই, একে অপরের সাথে সুপার গ্লুর মতো চিপকে থাকতাম আমরা দুজনেই। আর আজ সে আমাকে একা করে চলে গেল না ফেরার দেশে। ভাই এভাবে কান্না করলে অসুস্থ হয়ে পড়বেন। আর ভাই 3টা বাজে, দুপুরের খাবার খাবেন না? ভাই আমি জানি আপনি তানভীর ভাইকে অনেক মিস করতেছেন, আর জানি আমি আপনার ও তানভীর ভাইয়ের বন্ধুত্বের কথা, কিন্তু এভাবে কান্না করলে তো ভাই আর ফিরে আসবে না। আমি চুপ হয়ে আছি, কিছুই বলছি না। ভাই চলেন আমরা হোটেলে যাব। তারপর পিন্টু আমাকে নিয়ে যায় আর একটা হোটেলে আমরা উঠি। আমি আমার হোটেল রুমে আছি আর কিছুক্ষণ পরেই পিন্টু আসে। ভাই চলেন কিছু খেয়ে নেবেন। আমি কোনো কথা না বলেই পিন্টুর সাথে গেলাম।
আর না পারতেও খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। তবে আমার মনে অন্য কিছু চলতেছিল। আমি পিন্টুকে ফোন করে আমার রুমে আসতে বলি, আর সেও চলে আসে। পিন্টু, তুই ঢাকায় চলে যা, আমি এখানে একা থাকতে পারবো, আর পারলে আমাকে কিছু টাকা দিয়ে যা। ভাই টাকা তো দিতে পারবো, কিন্তু আপনাকে একা ছাড়তে পারবো না। আমি যেটা বলছি সেটা শোন, আর তোর বিজনেসের দিকে ধ্যান দে, আমি আমাকে সামলে নিতে পারবো। কিন্তু ভাই। কোনো কিন্তু না, যেটা বলছি সেটা শোন। আচ্ছা ভাই, আপনি যা বলেন। তারপর পিন্টু আমাকে কিছু টাকা দিয়ে দেয়। ভাই আমি থাকলে ভালো হতো, কারণ আপনি একা হয়ে যাবেন, আর এখন তো আপনার যা হাল হয়ে আছে। থ্যাঙ্কস পিন্টু, আমার জন্য চিন্তা করার জন্য। কিন্তু চিন্তা করিস না, আমি একা থাকতে পারবো, তুই শুধু তোর কাজে ধ্যান দে, ঠিক আছে? তারপর পিন্টু হোটেলের কাছ থেকে একটা গাড়ি নিয়ে চলে যায়, আর আমিও আমার রুমে চলে গেলাম। এবার আমার আসল কাজ শুরু। আমি ভালো করেই বুঝতে পারলাম তানভীর করে নাই। তার প্রমাণস্বরূপ সেই লেটার আর সেই ঘড়িটা। যদি তানভীরের কোনো প্রকার সমস্যা থাকতো তাহলে সবার আগে আমাকে বলবে, আর আমার বন্ধু এতটা উইক না যে সে সেট করবে। আর দ্বিতীয় কথা হলো সেই গোল্ডেন কালারের ঘড়িটা, যা আমার মনে আরো বেশি সন্দেহ তৈরি করলো। আর ঘড়িটাও আমার চেনা চেনা লাগছিল, কারণ আমি ঘড়িটা আগেও কারোর কাছে দেখছিলাম। সন্ধ্যাবেলা আমি আমার হোটেল রুম থেকে বেরিয়ে আসলাম। বাইরে গিয়ে মনে পড়লো আমার ফোনের কথা। আমিও চেক করলাম, আর দেখলাম আম্মু আব্বু আমাকে মিস কল দিয়ে ভরাই রাখছে। আমি আম্মুকে কল ব্যাক করলাম। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বেয়াদব ছেলে, কতগুলো মিস কল দিছি সেই দুপুর থেকে, আর এখন ফোন দিচ্ছিস? সরি আম্মু, আসলে একটু ব্যস্ত ছিলাম। আর আমাকে দিয়েই বা কি করবা? আপনার মেয়ে আছে না? ঝাঁটা চিনিস? বেশি কথা বলবা তো আর আসবো না, আর এখানে বিয়ে করে থেকে যাব। মজা করে বললাম। কি বললি তুই? আমি কই কিছুই তো বলি নাই। আচ্ছা আম্মু, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, খোদা হাফিজ। খোদা হাফেজ। তারপর ফোন কেটে দিলাম, আর একজনকে ফোন দিলাম। চিন্তা করলাম পুলিশ স্টেশন থেকে তানভীরের বাসার চাবিটা নিয়ে আসি। আসলে পুলিশ তানভীরের বাড়ি সিল করে দিল। যেহেতু তানভীরের কেউ নাই, তাই সিল করলো। আমিও চলে গেলাম পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে আমি চাবিটা নিয়ে আসলাম। আসলে প্রথমে তারা চাবি দিতে চায়নি, কিন্তু পরে আমি অনেক রিকোয়েস্ট করে চাবিটা নিলাম, আর তারাও আমাকে না করতে পারলো না। চাবিটা নিয়ে আমি হোটেলে চলে গেলাম, আর সেই রাতটা কোনো রকম পার করলাম। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পরেই আমার রুমে নাস্তা দিয়ে যাওয়া হয়, আর আমিও নাস্তা করে নিলাম। এরপর চলে গেলাম তানভীরের বাসার দিকে। আমি বাসার দরজা খুলতেই মনে পড়ে গেল তানভীরের সাথে মজা করার কিছু মুহূর্তগুলো। এই দরজাটা দিয়ে কতই না ফাজলামি করলাম তানভীরের সাথে। একদিন তো সে দরজা ধাক্কা দিবে, এমন সময় আমিও দরজা খুলে দিলাম ইচ্ছে করে, আর সেও পড়ে গেল। কিন্তু আজ সেই মানুষটা আমার কাছে নেই। আমিও তানভীরের রুমে চলে যাই, আর সেখানে আমি খোঁজাখুঁজি শুরু করে দিই, কারণ আমার কেন জানি মনে হচ্ছে কিছুতে একটা ক্লু পাবো। আমি খুঁজতেছি, হঠাৎ একটা ফোনের আওয়াজ পেলাম, যা তানভীরের খাটের নিচ থেকে একদম ভেতরে থেকে আসতেছে। আমিও খাটের নিচে ঢুকলাম, আর একটা নর্মাল ফোন পেলাম যেটাতে ফোন আসতেছে। আমি রিসিভ করলাম। রনি, কিরে কই তুই? আজকে আর একজনকে শেষ করতে হবে। আমাদের এই ডেভিলের সাম্রাজ্য শেষ করতে হবে, আর এটার জন্য তুই পারফেক্ট। দেখ রনি, আমরা সবেমাত্র ডেভিলের রাইট হ্যান্ডকে খতম করলাম, কিন্তু আমাদের এভাবেই গোপনে কাজ করে যেতে হবে। এই শালা ডেভিল আমাদের কাজ বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার টাইম আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। আর তুই যদি ফুললি কাজটা করতে পারিস তাহলে তোকে নেক্সট ডেভিল বানাবো, প্লাস আমাদের বিজনেসের 50% শেয়ার পার্টনারও বানাবো। আচ্ছা, তুই কি জানতে পারছিস ওই ডেভিলটা আসলে কে বা দেখতে কেমন? বাচ্চা, তুই আমার থেকে আমার অনেক মূল্যবান জিনিস কেড়ে নিলি। আমি জানি না তুই কে, কিন্তু এতটুকু বলে রাখতেছি, তুই যেই হোস না কেন, তুই আর তোর সকল সদস্য মরবেই। এই রনি, কি বলছিস এই সব? আমি জানি না এই রনিটাকে, কিন্তু সে যদি আমার ভাই তানভীরের হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে সেও বাঁচবে না, আর তুইও বাঁচবি না। ডেভিলকে দেখার এতই শখ না? এবার ডেভিল তোদের সামনেও আসবে, আর তোদের মেরেও যাবে। এই রনি, কি আবল তাবল বলতেছিস তুই? আমি রনি না, যাকে দেখার ও মারার প্ল্যান করতেছিস তোরা, আমি সেই তোদের জম ওরফে ডেভিল। জাস্ট ওয়েট কর, সময় হলে ঠিকই আমাকে দেখবি তোরা। তোরা সাপের লেজে পা দিছিস, এবার তোদের সবল খেতেই হবে। সাথে সাথে ফোন কেটে দিল, আর আমিও এবার শিওর হয়ে গেলাম আমার বন্ধু খুন হয়েছে। যে আমার বন্ধু
আমার বন্ধুর খুনের সাথে জড়িত, তাদের আমি কুত্তার মতোই দৌড়াই মারবো, না হলে আমিও ডেভিল না। আমিও তানভীরের আলমারি চেক করতে লাগি। সেখানে একটা সেফ লকার পাই, যার পাসওয়ার্ড আমার জানা আছে, আর এখানে কি থাকতে পারে তাও আমি জানি। আমি সেই লকারটা খুলি আর সেখানে আমার কাজের জিনিসটাই পাই, মানে পিস্তল ও তার কিছু ম্যাগাজিনস। সেগুলো আমি নিয়ে নিই। এবার আমাকে বের করতে হবে এই রনিটাকে। একবার যদি এই রনি জানোয়ারটাকে পাই না, তাহলে মেইন জানোয়ারের বাচ্চাটাকে পেয়ে যাব আমি। তানভীরের রুমে আরও কিছু জিনিস পেলাম, যা আমার আর তানভীরের মজার ও মেমোরেবল মুহূর্তের কিছু ছবি, যা একটা অ্যালবামে আছে, তাও আমি আমার সাথে নিয়ে নিলাম। তানভীরের রুমে একটা ব্যাগ ছিল, তাতে নিয়ে নিই, তবে গান আর ম্যাগাজিনগুলো আমার কাছে রেখে দিই। মানে গান রাখলাম আমার কোমরের সাথে আর ম্যাগাজিনগুলো ব্যাগে রাখি। আমি বাসা লক করে দিই আর হাঁটা শুরু করি। আমি তানভীরের বাড়ির আঙিনার থেকে বেরিয়ে যাচ্ছি আর চোখ দিয়ে পানি বয়ে যেতে লাগে। আমিও চোখ মুছে হাঁটতে লাগি। আমি গলি পার হব, তখনই কেউ একজন আমার পথ আটকায়। ভাই কি চাই? পথ কেন আটকালেন? ছেলেটার সাথে সাথে একটা গান বের করে আর আমার দিকে তাক করে বলে, চল আমার সাথে। ছেলেটা ঠিক আমার দিকে গান ধরে আছে, যা দেখে আমার ভেতরে শয়তানটা জেগে ওঠে। তবুও নিজেকে কন্ট্রোল করে বললি, ভাই আমাকে নিয়ে কি করবেন? গেলেই বুঝতে পারবি, চল বলতেছি। আমি ছেলেটার সাথে যেতে লাগি। ছেলেটা আমাকে একটা পুরানো গোডাউনে নিয়ে যায়। সেখানে সে একাই ছিল আর আমার দিকে তার গানটা তাক করে আছে। ওই বাসার চাবিটা দে। কোন বাসার কথা বলতেছেন ভাই? ছেলেটার চেহারা আমি দেখতেছি না, কারণ সে কালো হুডি ও মাস্টার মাস্ক পরে আছে। ওই যে বাসায় তুই গেছিলি সেই বাসায়, চাবিটা দে, না হলে গুলি চালিয়ে দেব। সে বাসার চাবি দিয়ে কি করবেন ভাই? তোকে বলছি চাবি দিতে, নাকি মরতে ইচ্ছা করতেছে তোর? হঠাৎ চোখ গেল তার বাম হাতের দিকেই, যা দেখে আমার মাথা গরম হয়ে গেল, কারণ ছেলেটার বাম হাতে তানভীরকে দেওয়া আমার সেই গিফট, মানে কালো ঘড়িটা, যা সে পরে আছে। তার মানে সেই কি রনি? কিরে চাবি দিবি নাকি শুট করব? দিচ্ছি, ভীত হওয়ার নাটক করে বললাম। তারপর চাবি নেওয়ার ভান করে আমার কাছে থাকা তানভীরের গান হঠাৎ করে বের করে তার যে হাতে গান ছিল সেই হাতের তালুতে শুট করে দিলাম। সাথে সাথে চিৎকার দেয় আর তার হাতে থাকা গানটা পড়ে যায় আর সেও মাটিতে লেটিয়ে পড়ে আছে, সাথে তার হাত ধরে আছে। সে ব্যথায় কাতর হয়ে হামাগুড়ি দিচ্ছে আর সেই সুযোগে নিচে পড়ে থাকা সেই গানটাও নিয়ে নিলাম। দুইটা গান হাতে নিয়ে তার দিকে তাক করে দাঁড়ালাম। তোর নাম কি রনি? ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, যা দেখে আমার মাথা গরম হয়ে গেল, কারণ আমি যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর না দিয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। সাথে সাথে আমিও ছেলেটার ডান পায়ে শুট করে দিলাম। ছেলেটার পায়ে গুলি লাগার কারণে ব্যথায় চিৎকার দেয় আর মাটিতে হামাগুড়ি দিতে লাগে। কিরে জানোয়ারের বাচ্চা, কি জিজ্ঞেস করলাম তোকে? তোর নাম কি রনি? হ্যাঁ আমার নাম রনি। কথাটা শুনেই সাথে সাথে দিলাম আবার গুলি চালিয়ে, তবে এবার বাম পায়ে গুলি করলাম। সাথে সাথে সে আবারও জোরে চিৎকার দেয় আর তার চিৎকার শুনে আমার মনে শান্তি লাগতে লাগলো। আসলে আমি গুলি চালালাম কারণ সে যাতে পালাতে না পারে, আর এমনিও মাথার রক্ত চড়ে আছে। কে তুই, আর তোর কাছে গান কোথা থেকে আসলো? জানোয়ারের বাচ্চা, তুই আমার থেকে আমার বন্ধুটাকে কেড়ে নিলি। কি দোষ ছিল আমার বন্ধুর? রনি ব্যথায় কান্না করে যাচ্ছে। আমিও রনির গান একটু পরিষ্কার করে হাত থেকে দূরে কোথাও ছুঁড়ে মারি, যাতে সে গানটা হাতের কাছে না পায়, আর আমিও রনির গাল চেপে ধরি। জানোয়ারের বাচ্চা, আমার বন্ধু তোদের কি ক্ষতি করছিল যে তোরা আমার বন্ধুকে মারছিস? আর কে কে ছিল তোর সাথে? ভাই বলতেছি আমাকে মারিয়েন না। তাহলে বল। আমি ছিলাম আর একজন ছিল, সে আর কেউ নয়, এই শহরের নামকরা বিজনেসম্যান মোশাররফ হোসেন। কি? এই মোশাররফ? সে আমাদের মেরে কিসের বিজনেসের কথা বললো? সে বেআইনি অস্ত্র আর বিভিন্ন নেশাদ্রব্য বেচা কেনা করতে পারে, যা ডেভিল মানা করে দিয়েছিল করতে, কিন্তু মোশাররফ টাকা কামাতে এই তার ব্যবসার পাশে এই ব্যবসাটাও করতে চাচ্ছে, যেটা ডেভিল জীবিত থাকাকালীন সে করতে পারবে না। আর কি বলিলেন আমাদের মেরে? মানে এখনো বুঝিস নাই আমি কে? ডেভিল। ইয়েস। তবে তানভীরের বাসার চাবি দিয়ে কি করবি তুই? সেখানে আমার ফোন কোথাও পড়ে গিয়েছিল, আমি মনে করেছিলাম পুলিশ সেই ফোনটা পেয়ে গেছে, কিন্তু পুলিশের কাছে সেই ফোনটা দেখি নাই। আমার মনে হলো সেই ফোনটা তানভীরের রুমে কোথাও পড়ে আছে, আর সেই ফোন দিয়ে মোশাররফ আমার সাথে কন্ট্যাক্ট করতো। ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন। তোকে ছাড়লে আমার বন্ধুত্বের অসম্মান হবে, তাই তোকে আমি ছাড়ছি না বলেই কথা ছাড়া গুলি করে দিলাম।
গুলি সোজা আমি রনির পিণ্ডে চালিয়ে দিই আর সেও খতম। রনি কি করে ভাবলো তাকে আমি ছেড়ে দেব? সে আমার বন্ধুকে আর মাফিয়া কিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে মেরে ফেললো, আর মাফিয়া কিং এমনি তাকে ছেড়ে দেবে? এবারে মোশারফের পালা। আমি ফোনে যার সাথে কথা বলছিলাম সেই মোশারফ ছিল, তবে আমার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে এই মোটা মাথা ডেভিলের পিছে লাগবে। তা আমার মনে হয় না, এর এতটাও সাহস নেই ডেভিলের পিছে লাগার, কারণ সবাই ভালো করেই জানে ডেভিলের পিছে লাগা মানে মরা পাক্কা। হয়তো অন্য কেউ তাকে উস্কে দিল, মানে হিক্স দিয়ে দিল বা লোভ লাগিয়ে এমনটা করলো, সমস্যা নাই। যেহেতু সেও আমার বন্ধুর মৃত্যুর সাথে জড়িত ছিল, তাই সেও বাঁচবে না। এখন আমার মনে পড়লো আমি সেই গোল্ডেন কালারের ঘড়িটা কোথাও দেখেছি। আসলে আমি চট্টগ্রামে থাকাকালীন যে কলেজে পড়তাম সেখানে অনার্স চতুর্থ বর্ষে পড়া শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মোশারফ হোসেনকে চিফ গেস্ট হিসাবে ইনভাইট করা হয়, আর আমি দেখছিলাম সেই ঘড়িটা মোশারফ পরেই ছিল। তার ঘড়িটাই এমন যে কেউ নজর দেবে তার ঘড়িটার দিকে। রনির রক্তাক্ত দেহ আমার সামনে মাটিতে পড়ে আছে। এবার পালা সেই মোশারফের। আমিও সেখান থেকে চলে যাই আর গানটা আমার সাথে কোমরে লুকিয়ে সোজা আমার হোটেলে চলে আসি। হোটেলে এসে এবার ভাবতে লাগি কিভাবে মোশারফের বাসায় যাওয়া যায়। মোশারফ এই শহরে একজন নামি দামি বিজনেসম্যান, সো তার বাসায় অবশ্যই সিকিউরিটি থাকবে, তাই আমাকেও ছদ্মবেশ নিয়ে যেতে হবে। দূর, আমি তো ভুলেই গেলাম আমি তো ছদ্মবেশেই থাকি, তাহলে আর কি ছদ্মবেশ নিব। তবে আর যাই বলি, আমাকে একটু গেট আপ চেঞ্জ করেই তার বাসায় এন্ট্রি নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এইভাবে বলতেছি, আমি তার বাসায় এন্ট্রি নিতে হবে। আমি তো চাইলেই সেই মোশারফকে খুব সহজে পেয়ে যেতে পারি। আসলে আমি চাই না কেউ জানুক যে মাফিয়া কিং ডেভিল আমি, তাই আমিও একদম সিক্রেটলি কাজটা করতে চাই, যাতে পাবলিকও ডিস্টার্ব না হয় আর আমার কাজটাও আমি সেরে ফেলতে পারবো। তবে হ্যাঁ, এখন মোশারফ একটু সাবধান হয়ে যাবে, কিন্তু কোনো ফায়দা নাই, সে তো মরবেই তা নিশ্চিত। আমিও চলে গেলাম ফ্রেশ হতেই। ফ্রেশ হয়ে বাইর হতেই কে যেন আমার রুমের দরজা নক করে। দেখলাম 11টা বাজে, কিন্তু এখন তো কেউ আসার কথা না। তবুও নিজেকে একদম শান্ত করেই দরজা খুলি। এরপর যাকে দেখলাম চমকে না উঠে পারলাম না আমি। দরজার অপর পাশে আর কেউ না, ফারিয়া। তুই তুই এখানে কি করিস? সাথে সাথে ফারিয়া আমাকে জাপটে জড়িয়ে ধরে। এই মেয়ে, ছাড় আমাকে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিভাবে তুমি নিজের মধ্যে কষ্ট লুকিয়ে রাখতে পারো? ছাড় আমাকে। আর তুই এখানে কি করতেছিস? কাল আমি তানভীরের ব্যাপারে ভাইয়া থেকে সব শুনি, যেটা ভাইয়া পিন্টু ভাইয়ার থেকে ভাইয়া শোনে। আমি জানি তোমার আর তানভীরের বন্ধুত্ব কতটা গভীর, আর এই সময়ে তোমার পাশে কাউকে থাকা প্রয়োজন। তুমি তো পিন্টু ভাইয়াকে পাঠিয়ে দিলে, তাই আমি ভাইয়াকে বলে আমি ফ্লাইট করে আসলাম, আর আসার আগে ভাইয়ার থেকে তোমার ঠিকানাও জেনে আসলাম। আমার কেউ লাগবে না, আমি একাই ঠিক আছি আর নিজেকে সামলেও রাখতে পারবো। অন্তর, প্লিজ এভাবে বিহেভ করিও না। আমাকে অন্তত তোমার কাছে থাকতে দাও। তুমি একা থাকলে আরও ভেঙে পড়বে। দেখো, এই সময় কেউ অন্তত তোমার পাশে থাকা প্রয়োজন, আর আমি তো তোমার হবু বউ। কি? তুই আমার কি হস? এই বয়রা, কানে কম শুনো নাকি? হবু বউ তোমার। এই, তুই মেজাজ কার সাথে দেখাচ্ছিস? তুই ভুলে যাচ্ছিস আমি কে? কে মানে? তুমি তো আমার হবু স্বামী। এবার সরো তো, আমাকে ভিতরে আসতে দাও। কথাটা বলে আমাকে আর নিজের রুমে ধাক্কা মেরে এক সাইডে সে তার ব্যাগ নিয়ে ঢুকে। এটা কিন্তু বেশি হচ্ছে, বের হ আমার রুম থেকে, অন্য রুমে গিয়ে থাক। এই, এটা শুধু তোমার রুম না, এটা আমাদের রুম। বলো, এই আমাদের কি বিয়ে হয়েছে নাকি তুই আমার বিয়ে করা বউ? আমি তোকে কোনোদিনও মেনে নেব না। তোমার আব্বু আম্মুকে পটাতে পারলে তুমি কোন জিনিস? এবার সরো তো। আস্তে না আস্তে ফারিয়া তার অধিকার খাটানো শুরু করে দিল। তবে কি বললো সে? সে আমার হবু স্ত্রী? ও মা গো, আমার দিন তার মানে ঘনিয়ে আসতেছে। 2 দিন আমাদের বাড়িতে এসে আমাকে আম্মু আব্বুর থাকার পরেও এতিম বানিয়ে দিল, আর সে এখন পার্মানেন্টলি আমাকে... না 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 না, এটা হতে পারে না। ফারিয়া চলে গেল ফ্রেশ হতেই, আর আমি ব্যাককলের মতো দাঁড়িয়ে আছি। আস্তে না আস্তে এভাবে অধিকার খাটাচ্ছে না, ওর দিকে ধ্যান না দিয়ে আমি আমার কাজে ধ্যান দিতে হবে। আমি আমার ব্যাগ গুছিয়ে নিতে লাগলাম। ফারিয়া ফ্রেশ হয়ে বের হলো। ব্যাগ গোছাচ্ছ কেন? আমি এখানে থাকবো না, তুই থাক এই রুমে, আমি অন্য কোথাও থাকবো। এই, তোমার লজ্জা করে না? আমি আবার কি করলাম? আমার মতো নিরীহ মেয়েটাকে এভাবে একা করে চলে যাবে? তোমার মনে কি দয়া মায়া নাই?
মায়া আমার সিনিয়র ক্রাশ ছিল। আর দয়া নামে তো কাউকে চিনি না আমি। কি বললি তুই? বললে আমার কলার ধরে খাটে ছুঁড়ে মারে আর সে আমার উপরে চড়ে বসে। মায়া, তাই না? বেয়াদ্দব লম্পট বদমাইশ পোলা। তোকে আমি মনে করেছিলাম তুই মাফিয়া হতে পারিস, কিন্তু যেভাবে থাকিস মনে করতাম কোনো মেয়ের দিকে নজর দিস নাই, কিন্তু তুই তো। মায়া ছাড়, থুকু। ফারিয়া ছাড়। তলে তলে টেম্পো চালাও আর আমি চালালেই হরতাল, তাই না? ফারিয়া ছাড় আমাকে, মরে যাইতে। ব্যাস কথা শেষ করার আগেই তার ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট লক্ষ্য করে নিল আর কিছুক্ষণ সেভাবে আমাকে আটকে রাখলো। এরপর আমাকে ছেড়ে দেওয়া হয়। এখন থেকে তোমার মুখে যাতে আমার নামটাই শুনতে পাই। যদি আমার নাম ছাড়া অন্য কোনো ক্রাশ ফ্রাশের নাম শুনি তাহলে এর থেকে ভয়ানক কিছু করব। কোন পাপে আমার এই জিনিসটা দিল? দম বন্ধ করে মেরে ফেলতে চাইতেছে আমাকে। আল্লাহ, কেমন পাপ করলাম যার ফল এটাকে দিলা? মনে মনে বললাম। কি হো? হ্যাঁ চলো, আমার ক্ষুধা লাগছে, খাবার খাবো। তারপর আমার থেকে সরে গেল। আর একটু দেরি করে ছাড়লে আমি তো ডাইরেক্ট দম বন্ধ করে উপরওয়ালার কাছে থেকে সবাইকে টাটা দিতাম। আমি নাকি মাফিয়া, কিন্তু মেয়েটা আমার যা করতেছে তাকে কিছুই করতে পারতেছে না কেন? কেন এই বিবেক বাধা দেয় আমাকে? আসলে মেয়েদের আমি তেমন কিছুই করতে পারবো না, কারণ মেয়েদের আমি সম্মান করি। কিন্তু অন্য কোনো ছেলে আমার সাথে উঁচু গলায় কথা বললেও আমি তাকে কমপক্ষে 3 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতাম। আমি মরার মতো খাটে পড়ে আছি। এভাবে মরার মতো না পড়ে থেকে চলো লাঞ্চ করব। আমি শুয়ে আছি হাত পা মিলে। কি কথা কানে যায় নাই নাকি আরেকটা দিব? সাথে সাথে আমি লাফিয়ে উঠি। তারপর ফারিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। আমরা খাবার অর্ডার করে খেতে লাগি। কিন্তু যখনই খাবার খেতে নিই মনে পড়ে তানভীরের সাথে খাবার নিয়ে লড়াই করার মুহূর্তগুলো, বিশেষ করে বিরিয়ানির ক্ষেত্রে যা করতাম। কিন্তু আজ কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি বয়ে যেতে লাগে। আসলে এই তানভীর আমার অনেক কাছের একজন, তাই তাকে আমি মন থেকে মুছতে পারবো না। ফারিয়া আমার চোখ মুছে দিল। আমি জানি অন্তর, তুমি তানভীরকে মিস করছো, কিন্তু এখন এভাবে চোখের পানি ফেললে তো সে আর ফিরে আসবে না। দেখো, সময় হলে মানুষকে একদিন না একদিন ঠিকই চলে যেতে হয়। তাই এভাবে চোখের পানি না ফেলে তুমি তানভীরের আখিরাতের জন্য দোয়া করো। ফারিয়া আমার পাশে এসে আমাকে সান্ত্বনা দিতে লাগে। আসলে মেয়েটাকে যতটা খারাপ ভাবতাম ততটাও খারাপ না সে। আসলে একটা সত্যি কথা বলি, আমিও ফারিয়াকে পছন্দ করি, কিন্তু একজন মাফিয়া হওয়ার কারণে কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছি না। কারণ মাফিয়াদের জীবনের গ্যারান্টি থাকে না, তাই আবেগ বাড়াতে চাচ্ছি না। না হলে আমরা একে অপরের জন্য পারফেক্ট। ওই বলে না, বাঘের পাশে বাঘিনী গিয়ে মানায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা হোস্টেলে চলে যাই। তবে ফারিয়া আমাকে একটু মুহূর্তের জন্য চোখের আড়ালে যেতে দেয় না। বিকালবেলা ফারিয়া আমাকে জোর করে বাইরে নিয়ে যায়। তারপর আমরা অনেকক্ষণ বাইরের সময় কাটাই। ফারিয়া বারবার আমার মন ভালো করার জন্য লেগে থাকে। সন্ধ্যাবেলা আমরা বাইরে থেকে নাস্তা করে নিই। এরপর ফারিয়া আমাকে জোর করে শপিং মলে নিয়ে যায়। সে শপিং করতে ব্যস্ত আর আমিও ব্যস্ত, তবে অন্য কিছু নিয়ে। আমি ব্যস্ত আছি যে কিভাবে মোশারফের বাসায় এন্ট্রি নিব। কিছুক্ষণ পরেই ফারিয়া আসে। কি কিছু নেওয়া হয় নাই? এভাবে দাঁড়িয়ে কি করো? চলো আমার সাথে। বলে ফারিয়া আমাকে টেনে নিয়ে গেল। আমিও ফারিয়ার সাথে মলে ঘুরতে লাগলাম। ফারিয়ার শপিং শেষ। এরপর আমরা শপিং মল থেকে চলে আসলাম। চলো ডিনার বাইরে করব। ওকে। তারপর বাইরে রাতের খাবার খেয়ে নিলাম। এরপর চলে গেলাম হোটেলে। এবার হলো আসল প্যারা। রুম একটা আর মানুষ 2 জন। রুম ঠিক করছিলাম আমার জন্য, কিন্তু ফারিয়া এসেই ঝামেলা ডাবল করে দিল। কি হয়েছে? কি ভাবো এত? ভাবনায় ফেলে দিল তো ভাববই না। এক কাজ করো, তুমি এই রুমে ঘুমাও। আমি হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে দেখি অন্য একটা রুমে থাকার ব্যবস্থা করতে পারি কিনা। লাগবে না অন্য রুম, এখানেই থাকো আমার সাথে। কি মাথা খারাপ? ভুলেও না। আমি কোন অধিকারে তোমার সাথে ঘুমাবো? কি জিনিস তুমি? যে কথাগুলো মেয়ে হয়ে আমাকে বলা উচিত ছিল সেই কথাগুলো তুমিই বলতেছো। আর আমি তো তোমার হবু স্ত্রী, তাই আমি পারমিশন দিচ্ছি তো। লাগবে না পারমিশন। না হলে এক কাজ করো, তুমি সোফায় ঘুমিয়ে যাও। কি? আমি সোফায় ঘুমাবো? একটা মেয়েকে এই কথাটা বলতে পারলাম? আমি মেয়ে হয়ে ওই সোফায় ঘুমাবো? তাহলে এক কাজ করো, তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। ওকে? দুজনে খাটে ঘুমালে কি হয়?
তুমি কি আমার বিয়ে করা বউ লাগো যে তোমার সাথে খাটে ঘুমাতে হবে? এক কাজ করা যায় না, আমরা দুইজনে খাটে ঘুমাবো, আর তোমার সুবিধার্থে মাঝখানে একটা বালিশ দিয়ে দিব। যাও। ওকে। তারপর মাঝখানে বালিশ দিয়ে দুজনে খাটে শুয়ে পড়লাম আর দিলাম ঘুম। সকালবেলা আমার ঘুম ভাঙে, তবে চোখ বন্ধ। হঠাৎই খেয়াল করলাম আমার বুক ভারী মনে হচ্ছে। আমিও গায়ের থেকে চাদরটা সরাই আর দেখলাম ফারিয়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে। সে আমাকে এমনভাবে ধরে আছে মনে হয় আমি মানুষ না, আমি কোলবালিশ। যখনই তাকে সরাতে যাব তখনই চোখ পড়লো তার চেহারার দিকে, যা অনেক 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 মায়াবী লাগতেছিল। আর তার মাথার কিছু চুলগুলো আমার মুখে চলে আসে, তাই আমিও সেই চুলগুলো সরিয়ে দিই। পরে নিজের মধ্যে আর চিন্তা করতে লাগি, এতক্ষণ আমি কি করতেছিলাম? আমি ফারিয়াকে মুগ্ধ নয়নে দেখছিলাম, নাকি সে আমার উপরে কোনো কালো জাদু করে রাখছিল? কারণ এতক্ষণ আমি কি করতেছিলাম তা নিজেও জানি না। হঠাৎ ওই ফারিয়া নড়ে ওঠে আর আমিও ফারিয়ার ডাক দিই, এই যে ম্যাডাম। কি? আপনি আমার বুকের উপরে কি করতেছেন? কাল রাতে কি বলছিলাম? বেশি কিছু তো করি নাই, একটু হবু স্বামীর বুকেই তো মাথা রাখলাম, তাতে এত রেগে যাওয়ার কি আছে? রেগে যাওয়ার কি আছে মানে? কালকে বলছিলাম আমার দিকে আসবা না, তাহলে? সাথে সাথে ফারিয়া আমাকে গলা চেপে ধরে। এই কিসের এত রাগ দেখাস তুই? আমি তোর হবু স্ত্রী, আমার অধিকার আছে তোর উপর। বেশি অ্যাটিটিউড দেখাস তাই না? এমন হাল করব না। আমি ফারিয়ার দিকে তাকায় আছি আর মনে মনে নিজের উপর নিজেরই ঘৃণা হতে লাগলো। থু, কিসের মাফিয়া তুই অন্তর? তুই লেডি মাফিয়ার সামনে তুই এভাবে ঝাড়ি খাইলি আর কিছুই করতে পারলি না। শালা এখনই মাফিয়া কিং এর পোস্ট সেরে গিয়ে কচু গাছের সাথে ফাঁসি দে, একটু ইজ্জত নাই আমার। মনে মনে বললাম। কি ভাবছিস? কচু গাছ? কি? সাথে সাথে আমিও ঝাড়ি মেরে ফারিয়ার হাত আমার গলা থেকে ছাড়িয়ে নিই আর তার উপরে বসি আর দুহাত চেপে ধরি। এই সেমরি, তুই আমাকে পাইছসটা কি? ভুলে গেছিস আমি কে? একবার যদি আমার সেই রূপটা নিই না, তাহলে তোর এমন হাল করবো না তুই ভাবতেও পারবি না। কোনো মতে তার হাত ছুটিয়ে তার দিকে আমাকে টান দেয় আর জাপটে জোরে ধরে, আর আমিও সাথে সাথে চারটো ট্যাগ করে দিল। আমিও আবুল হয়ে গেলাম, বীর পুরুষ হতে গেলাম। আর ফারিয়া আমাকে বিলাই বানিয়ে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিল আর সে হাসতে লাগলো। কি আমার সাথে রাগ দেখাও তাই না? দেখলে চট করে তোমার রাগ শেষ করে দিলাম। আর দেখাবার রাগ? কি জিনিস তুই? আর কেন আমার জীবনে আসলি তুই? ও হ্যালো, আমি তোমার জীবনে আসি নাই, তুমি আমার জীবনে আসছো। যদি আমাদের শহরে না আসতে তাহলে আমিও তোমার পিছে লাগতাম না। তবে ভালোই হলো, তুমিও আসলে আর আমার মধ্যে ভালোবাসার ভূত ঢুকিয়ে দিলে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। আমি ব্যাকুল হয়ে গেলাম আর সোজা কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম ফ্রেশ হতে। যদি কিছু বলি আমারই সর্বনাশ, তাই চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। আমারে লুট করে নিল রে, মনে মনে বললাম। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে আসার পর ফারিয়াও ফ্রেশ হয়ে আসে আর চলে গেলাম নাস্তা করার জন্য। আমরা নাস্তা করতেছি, তবে আমি চুপচাপ নাস্তা করতেছি। এভাবে চুপচাপ নাস্তা না করে কিছু তো বলো। কি বলবো? যখনই কথা বলি আমাকেই ইনসাল্ট হতে হয়, তাই চুপ থাকাই ভালো। সাথে সাথে ফারিয়া আমার হাত ধরে। অন্তর, আমি কি এতই খারাপ? আমি কি তোমার যোগ্য নয়? কেন তুমি আমাকে মেনে নিচ্ছ না? অন্তর, আমি না আগে মনে করতাম যার কাছে পাওয়ার থাকে সেই সুখী হতে পারে। অন্তর, আমার না ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, যার জন্য আমি ভাইয়ার আদর পেয়ে বড় হই। কোনো দিনও আমাকে শাসন করেনি, তাই আমিও নিজের মতোই চলতে থাকি। নিজের স্বার্থের জন্য অন্যদের কষ্ট দিতাম, কারণ আমাকে কেউ ভালো খারাপ বোঝায়নি। কিন্তু অন্তর, তোমার দ্বারা আমি বুঝতে পারলাম কোনটা ভালো কোনটা খারাপ, তাই আমিও তোমার দ্বারা নিজেকে শুধরে নিতে চাই। অন্তর, আমি কি এতটাই খারাপ যার জন্য তুমি আমাকে অবহেলা করছো? অন্তর, আমাকে একটি বার সুযোগ দাও না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর আমাকে দূরে ঠেলে দিও না। আমি ফারিয়াকে জোরে ধরি, সেও তবু আমার বুকে মুখ রেখে কান্না করেই যাচ্ছে। ব্যাস ব্যাস হয়েছে। আমি তো একটা জিনিস দেখে অবাক হলাম, লিটিডনেরও একটা মন আছে, ফিলিংস আছে, তা আমার জানাই ছিল না। বড্ড ভালোবেসে ফেললাম তোমাকে, আমাকে আর এভাবে দূরে ঠেলে দিও না, আমার আর সহ্য হয় না। আমিও ফারিয়াকে জোরে ধরে আছি, আর সত্যি আজ অবাক না হয়ে পারলাম না।
যে সবাইকে আঘাত দিয়ে কান্না করাতো, আর আজ সেই মেয়েটা কান্না করতেছে। আমি যতটুকু বুঝতে পারলাম ফারিয়া চেঞ্জ হয়ে গেছে, যা অন্তত ভালোই হইলো। আরে কান্না থামাও তো, আর শার্টের কি হাল করছো দেখো আগে। নাকের পানি চোখের পানি দিয়ে আমার শার্টটা শেষ করে দিলা তুমি। আমার চেয়ে শার্ট বেশি জরুরি হয়ে গেল তোমার? আরে এটা মায়ের দেওয়া শার্ট, তাই একটু কষ্ট লাগতেছে। তোর মায়ের কুষ্টিরে কি লাই? বলে ফারিয়া তার নাক আর চোখের পানি আমার শার্টে মুছে নিল। এটা কি করলা? তোর মায়ের জিনিস আমি আরো বেশি স্মরণীয় করে দিলাম, এবার পড়ে থাক এটা। কি আর করব, সে অবস্থায় কোনো মতে নাস্তা করে নিলাম। এরপর হোটেলে চলে গেলাম। ফারিয়া একটা কথা বলবো, রাখবা? বলো, অবশ্যই রাখবো। তুমি ঢাকায় চলে যাও আর আমার আম্মু আব্বুর কাছে থাকো। আসলে তাদের জন্য একটু টেনশন হচ্ছে। কাল রাতে কথাও হয়েছিল, তবুও আমি চাই কেউ অন্তত তাদের কাছে থাকুক। আমি চলে গেলে তোমার কে খেয়াল রাখবে? আমি নিজেকে সামলে নিতে পারবো, তুমি বরং তাদের কাছে থাকলেই আমি একটু টেনশন ফ্রি হব। ঠিক আছে, তোমার কথাটাই শুনলাম, তবে ঢাকায় এসেই আমাকে বিয়ে করতে হবে। ওকে ডান। তারপর আমিও শার্ট বদলে নিই আর ফারিয়াকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসি। ফারিয়া তার ভাইয়ের দ্বারাই অনলাইনে টিকিট বুক করে রাখে। সাবধানে থাকবা আর আমাকে প্রতিবেলায় কল দিবা। তুমিও নিজের খেয়াল রাখবা, আর যত পারবা আম্মু আব্বুর কাছেই থাকবা ও খেয়াল রাখবা। ওকে বাই, ভালো থেকো। তারপর ফারিয়া এয়ারপোর্টের ভিতরে চলে যায়। আর আমিও না অনেক বোর হয়ে গেলাম ভদ্র থাকতে থাকতে। এতদিন ভালো মন মানসিকতা নিয়ে সকলের সাথে ভালো চেয়েছিলাম, কিন্তু দুনিয়ায় তো এখন ভালোর দাম দেয় না। অনেকদিন ধরেই তো ভদ্র আছি, তাই চিন্তা করলাম ইনোসেন্ট থেকে একটু ডেভিলের রূপটা নিয়ে দেখি। অনেকদিন সেই ডেভিলকে দেখি না আমিও সোজা রাস্তার দিকে যাই আর ফোন বের করলাম। বহুত টাইম পাস করলাম, এবার একটু অ্যাকশনে আসা প্রয়োজন। আমি ফোন বের করে একজনকে কল দিলাম। হ্যালো আরফিন। জি, কে বলছেন? শুন, কমপক্ষে 150 জনকে নিয়ে মাঠে উপস্থিত হ। কি উল্টাপাল্টা বলতেছেন? কে আপনি? Who am I? That's not important. What I am, that's important. এভিল। আমি ফোন কেটে দিলাম। অনেক ভদ্রতা দেখালাম, কিন্তু আজ আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ ও অনেক মানুষের জীবন মরণের কথা, তাই এবার ডেভিল আমাকে হতেই হবে। আমি যতটুকু বুঝতে পারলাম মোশাররফ একা নয়, তার সাথে অন্য কেউ আছে, এবং রনিকে মারার আগ মুহূর্তে জানতে পারলাম তারা একটা কালো দুনিয়া বানাতে চাচ্ছে, যেটা সাধারণ মানুষের জন্য মোটেও ভালো হবে না। তাই আমাকেও এইসব শেষ করতে হবে, আর আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়া লাগবে। তাদের ডেভিলকে দেখার এতই শখ যখন, তাই তাদের শেষ ইচ্ছাটাও পূরণ করা আমার কর্তব্য। তাই আমিও হোটেলে গিয়ে গান ও কিছু ম্যাগাজিন নিয়ে বেরিয়ে পড়ি সেই মাঠের উদ্দেশ্যে, যেখানে আরফিনকে ও আমাদের কিছু মেম্বারদেরকে আসতে বলি। চিন্তা করলাম তাদের আমি আমার চেহারা দেখাবো না, কারণ পরে আমার জন্য তার সমস্যা তৈরি করতে পারে। তাই চলে গেলাম শপিং মলের দিকে। সেখান থেকে কালো কালারের একটা হুডি ও মাস্টার মাস্ক নিয়ে নিলাম। সেটা নিয়ে আমি মল থেকে বেরিয়ে গেলাম। আর মাঠের কাছে আসতেই আগে আমি এক কোনায় গিয়ে আমার শার্টের উপর হুডি পরে নিলাম আর মাস্কটাও, কারণ যদি আমি আমার চেহারা দেখিয়ে দিই সর্বপ্রথম অনেকেই জেনে যাবে আমি ডেভিল, যার জন্য আমার পরিবারও সমস্যার সম্মুখীন হবে। দ্বিতীয়ত পুলিশ আমার পিছে লেগে যাবে আমাকে ধরতে, কারণ অনেক ক্রিমিনাল রেকর্ড করে বসে আছি। তৃতীয়ত আমার পরিবার জেনে যাবে যে তারা যাকে ভদ্র সেরা মনে করতো আসলে সেই সবচেয়ে বড় শয়তান, যার জন্য আমি তাদের চোখে খারাপ হয়ে থাকব। প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো খারাপ থাকে, আর তার মধ্যে মাফিয়ারাও। আমি চাইলেই আমার পাওয়ার দিয়ে 2 নম্বরই কাজ করে যেতে পারতাম, কিন্তু আম্মু আব্বু আমাকে তেমন শিক্ষা দেয়নি। তারা সবসময় আমাকে ভালোটাই শিখিয়েছে, যার জন্য আমিও মাফিয়া হয়েও মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমি মাঠের দিকে গেলাম, সেখানে দেখলাম অনেকগুলো ছেলেপেলে উপস্থিত। আমিও সেখানে যেতে লাগলাম। আমি প্রায় 10 মিটারের দূরত্বে, তখনই আমার ফোন বেজে ওঠে। আমি দেখলাম যে কল দিচ্ছে সে আর কেউ না, মা আরফিন। আমিও ফোন কেটে সেই ভিড়ে গেলাম। আমি আরফিনকে দেখে তার কাছে যেতে লাগি, তখনই সেখানে থাকা কয়েকটা ছেলেপেলে আমাকে আটকায়। এই ছেলে, এখানে কি করিস? কি চাই? আরফিনকে ডাক দে। এই, তুই আফরিন ভাইকে আফরিন বলছিস? সাথে সাথে আমি গান
বের করে মাটিতে শুট করলাম। গুলির আওয়াজ শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আরফিন দেখেই আমার কাছে চলে আসে। এই ছেলে কে তুই, আর তোর কাছে এই গুলি কি করে আসলো? আরফিন, গুলিটা কি তোর মাথায় করতে হবে? এভিল। ডেভিল। কথাটা শুনে সকলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভাই আপনি ডেভিল? কিন্তু কেউ দেখলে বিশ্বাস করবে না। আর ভাই আপনি হুডি মাস্ক কেন পরে আছেন? আমি জানি আমাকে দেখে কেউ বলবে না আমি ডেভিল, আর এই জন্যই তো বলি, নেভার জুডস সামওয়ান বাই সিইং হিজ আউটসাইড, ফার্স্ট ট্রাই টু নো হিজ ইনসাইড। আর কথা রইল হুডি মাস্ক পরলাম কেন? কারণ আমি চাই না কেউ আমার চেহারা দেখুন। এবার কথা বাড়াস না, এখন শুন, তোদের এখানে ডাকা কেন হলো? বলেন ভাই। তোরা শহরের নাম করা বিজনেসম্যান মোশাররফ হোসেনকে তো চিনিসই, তাই না? হ্যাঁ ভাই চিনি। কিন্তু এই বুড়াকে দিয়ে কি কাজ ভাই? আছে আছে। আচ্ছা, তোরা তো তানভীরের কথা শুনছিস? জি ভাই, আপনার রাইট হ্যান্ড। আর উনি সুইসাইড করেছে। সাথে সাথে আরফিনের গালে দিলাম কষে একটা থাপ্পড়। এই কি বলি তুই? তানভীর আমার রাইট হ্যান্ড? সে আমার ভাই ছিল, আর আমার ভাই এতটা নিম্ন মন মানসিকতার না যে সে সুইসাইড করবে, বরং আমাদের দেখানো হয়েছিল সে সুইসাইড করেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার ভাই আমার বন্ধুটাকে খুন করে তা সুইসাইডের নাম দেওয়া হয়। আর এই কাজটা করেছে মোশাররফ আর একটা ছেলে যার নাম রনি। তবে রনিকে আমি শেষ করে দিলাম, এবার বাকি রইল মোশাররফ। তার মানে গতকাল একটা ছেলে খুন হয়, সে কি রনি ছিল? আর তাকে আমি শেষ করলাম। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় ঢুকলো না, এই মোশাররফ আমাদের পিছে পড়বে? ভাই এ তো আমাদের পিছে পড়ার মতো মানুষ না। ভাই আমার থেকে কেমন জানি অন্যরকম লাগছে। তুই ঠিকই বুঝছিস, আমি জানি মোশাররফ এই কাজে অন্য কেউ সহায়তা করেছে। এখন আমাদের কাজ হলো মোশাররফকে ধরা, তার থেকে জেনে নেওয়া তার পিছে কে আছে, আর তাকেও শেষ করে দেওয়া। ঠিক আছে ভাই, আমাদের এখন কি করতে হবে সেটা বলেন। মোশাররফ এখন তার অফিসে থাকবে, তোদের কাজ হলো তার ফ্যাক্টরিতে অ্যাটাক দেওয়া, মানে ফ্যাক্টরি শেষ করে দেওয়া। এরপর মোশাররফ তার ফ্যাক্টরির দিকে আসতেই তার উপর ঝাঁপিয়ে পড়া, আর তাকে আমাদের আস্থানায় নিয়ে আসা। ভাই ফ্যাক্টরিতে হামলা করার কি আছে? এই বুইরাডারে তার অফিস থেকে কান টেনে ধরে নিয়ে আসলে হয় না? না, কারণ যদি তোরা অফিসে যাস তাহলে মোশাররফের লোক তোদের দেখে ফেলবে, কিন্তু ফ্যাক্টরিতে শুধু গার্ড থাকবে, তাই তাদের শেষ করে দিবি। কিন্তু খবরদার একটা ওয়ার্কারের উপর আঁচ লাগতে দিবি না, জাস্ট গার্ড ও ফ্যাক্টরি। তবে শেষ করা মানে এই না যে পুরো ফ্যাক্টরি উড়াই দেওয়া, মানে তাদের ফ্যাক্টরি নিজেদের দখলে নিয়ে নিবি। আর মোশাররফকে আনার পর পুলিশকে বলবি মোশাররফের ফ্যাক্টরিতে সার্চ করতেই। ভাই একটা প্রশ্ন, আপনি বললেন ফ্যাক্টরি প্রথমে নিজেদের দখলে নিয়ে নিতে, তারপর মোশাররফকে ধরার পর পুলিশকে ফ্যাক্টরিতে সার্চ করতে বলতে, মানে কথাটা মাথায় ঢুকে নাই। আচ্ছা আরফিন, তুই জানিস ওই ফ্যাক্টরিতে কি কি আছে? আরে ভাই, আমাদের এলাকার ফ্যাক্টরি আর আমরাই জানবো না? সেটা তো স্যারের ফ্যাক্টরি, তাই না? আসলে কি দেখে যে তোদের দলে নিল বুঝলাম না। তুই ওই ফ্যাক্টরি সম্পর্কে পুরোপুরি জানিস না, তাহলে পাবলিককে দেখানোর জন্য সেটা হলো সার্ফ তৈরির কারখানা, কিন্তু আসলে সেই ফ্যাক্টরিটা হলো বেআইনি অস্ত্র ও মাদকদ্রব্যের গোডাউন। সেখানে তুই অনেক ধরনের আধুনিক অস্ত্রের পাশাপাশি নেশাদ্রব্য পাবি, যেমন ড্রাগস, গাঁজা, ইয়াবা, মানে অনেক অ্যালকোহল পাবি সেখানে। আমার কথা শুনে প্রায় সকলেই থ হয়ে গেল। কি বলতেছেন ভাই এইগুলা? শালা তো সিধা সাদা, তাহলে তার ফ্যাক্টরিতে এইসব আসবে কই থেকে? সে সকলকে সিধা সাদা দেখায়, কিন্তু আসলে সে সিধা সাদা নয়। আর কথা রইল এই বেআইনি জিনিসগুলোর সে এইগুলো একা সামলাতে পারবে না, তার সাথে অন্য কেউ আছে। সো কথা না বলে কাজে যা। তারপর আমাকে বললো, তাহলে ভাই আপনি জায়গা বরাবর যান, আমরা শেষ করে সে বুড়াকে নিয়ে আসতেছি। তারপর সেখানে থাকা সকলে চলে গেলো তাদের কাজে, আর আমিও চলে গেলাম আড্ডায়। আসলে আড্ডা বলতে ভুল হবে, আমরা যে জায়গাটা নিয়ে কথা বলতেছি সে জায়গাটা হলো পুরনো একটা গোডাউন, যেটা এখন আমাদের আড্ডা। চট্টগ্রামে থাকাকালীন পিন্টু, আমি আর তানভীর সর্বপ্রথম এইখানে আসি, তারপর এটাকে আমাদের আড্ডাখানা বানাই। আর পিন্টু এর দায়িত্ব আরফিনকে দেয়। এখানে আড্ডা দেওয়ার মতো সকল কিছু আছে, বলতে গেলে এখানে ক্লাব বানিয়ে ফেলছে। আমিও বসে আছি, চিন্তা করলাম আম্মুর সাথে কথা বলি, তাই আম্মুকে ফোন দিই আর তার কথা বলে দিই। প্রায় 2 ঘন্টা পর তারা আসে।
আর সাথে মোশারফ। তবে তাকে থেকে মনে হচ্ছে তার উপর ঝড় গেছে। তবে শুধু ঝড় গেছে তাতেই শেষ না, এখনো অনেক কিছুই বাকি আছে মোশারফের সাথে হওয়ার। এই নিন ভাই আপনার মোশারফকে। আমার দিকে ছুঁড়ে মারে। আরফিন, তুই ছাড়া বাকি সবাইকে চলে যেতে বল। তারপর আরফিন সবাইকে চলে যেতে বলে আর সবাই চলে যায়। আরফিন, এটাকে একটা চেয়ারে বেঁধে ফেল। সাথে সাথে আরফিন মোশারফকে একটা চেয়ারে বেঁধে ফেলে। কে তোরা, আর কেন আমাকে এখানে আনা হয়েছে? চুপ, একদম চুপ। যা জিজ্ঞাসা করবো তাই বলবি তুই, এর বাড়তি বকবি না। আমাকে কেন এখানে আনা হয়েছে? আমি কিন্তু নাম করে বিজনেসম্যান। আমাকে কেন কিডন্যাপ করা হয়েছে? টাকার লোভে আমাকে কিডন্যাপ করছিস না তোরা? এতক্ষণে পুলিশ আমার কিডন্যাপের কথা জেনে গেছে মনে হয়। তারা আমাকে ঠিক খুঁজে বের করে নিয়ে যাবে, আর তোদেরও ছাড়বো না। আরফিন, তোকে এটাকে আনার সাথে সাথে আর একটা কাজ দিছিলাম, সেটা করছিস? ও সরি ভাই, ভুলে গেছি, এখনই করে দিচ্ছি। তারপর আরফিন পুলিশকে ফোন করে। আরফিন বলল, হ্যালো, কোতোয়ালি থানা, যে আপনাদের জন্য একটা নিউজ আছে। জি, শহরের জনপ্রিয় বিজনেসম্যান মোশারফ হোসেনের ফ্যাক্টরিতে বেআইনি অস্ত্র ও মাদকদ্রব্য পাওয়া গেছে। আপনারা তাড়াতাড়ি সেখানে যান। বলেই ফোন কেটে দিল। ভাই ডান। গুড, একটা তার প্লাস হবে। আছে তো ভাই, আড্ডায় অনেক সময় ইলেকট্রিসিটির সমস্যা হয়, তাই এই সকল যন্ত্রপাতি রাখতে হয়। দাঁড়ান, আমি নিয়ে আসছি। তারপর আরফিন গিয়ে তার প্লাস নিয়ে আসে। এই নেন ভাই। আমিও প্লাস নিয়ে নিলাম আর মোশারফের কাছে এগিয়ে গেলাম। এই তোর হাতে গ্লাস কেন, আর আমাকে এদিকে এভাবে কি দেখছিস তুই? তোর মুখে মাস্ক কেন? কে তুই? যে ব্যক্তির খুব কাছের একজনকে কেড়ে নিলেই আমি সেই ব্যক্তি। যে ব্যক্তিকে তোরা মারার ও তার অস্তিত্ব মেটাতে চেয়েছিস, আমি সেই ব্যক্তি। মানে